ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 25 টাকার 8% কত টাকা? 8% মানে 8-এর 100, তাহলে 25 টাকার, তাই 25 গুণ 8-এর 100, তাহলে 25 গুণ 8/100। 100কে 25 দিয়ে কাটলে হয় 4, আর 8কে 4 দিয়ে কাটলে 2, তার মানে 2 টাকা। 2-এতে দিয়েছে 5:7 ব্যস্ত অনুপাত হবে 7:5। 3-এ বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। 4-এ এখানে একটা তারকা চিহ্নিত স্থান দিয়েছে, বলেছে ওখানে কি বসবে, তো ওটা হলো প্রথম পদ। প্রথম পদ সমান হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় ভাজিতক চতুর্থ পদ, তাই দ্বিতীয় হচ্ছে 13, তৃতীয় 40 আর চতুর্থ হলো 65, তাই 13 গুণ 40/65। 65কে 13 দিয়ে কাটলে 5, আর 40কে 5 দিয়ে কাটলে 8, তাহলে তারকা চিহ্নিত স্থানে বসবে 8। 5-এ দিয়েছে 7⁻0 সমান কত? 1। 6-এ দিয়েছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো, x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক। x এর দ্বিগুণ মানে 2x, আর y এর অর্ধেক মানে y/2 যোগ, তাই b এর দাগের উত্তরটা হবে 2x + y/2। 7-এ দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের গুণফলের অনুপাত কত? তো যেহেতু সমকোণী তাই হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি কোণগুলো হয় 45 ডিগ্রি, তাই 2:1:1। 8-এ বলেছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, 5 সেমি এবং 4 সেমি। ত্রিভুজটি সম্ভব নয়, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে এখানে 5 সেমি যোগ 4 সেমি সমান হচ্ছে 9 সেমি, সমান 9 সেমি মানে তৃতীয় বাহু। এই দুটির যোগফল তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, তো এটা যেহেতু সমান, তো সেই জন্য ত্রিভুজটি আঁকা এরূপ ত্রিভুজ সম্ভব নয়। 2-এর আয়তে দিয়েছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে? তো লিখবে ধরি পুরো বাড়ি সমান 1 অংশ রং করা হয়েছে, তাহলে লিখবে যে ধরি পুরো বাড়ি সমান 1 অংশ রং করা হয়েছে 1/5 অংশ, তাহলে বাকি আছে 1 বিয়োগ 1/5, তার মানে 4/5 অংশ। তাহলে শতকরা রং করা বাকি আছে সমান 100 গুণ 4/5, কাটাকুটি করলে 80/80%। 2-এতে দিয়েছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারা, নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে গান করতে পারা, নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে মোট ছাত্রী 143 জন, গান করতে পারা ছাত্রী ইষ্ট নাচ করতে পারা ছাত্রী 9:2, তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা হচ্ছে 143 গুণ 9/11। তাহলে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগার 9/11, 9/9 আর 2 যোগ করলে 11। তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা 143 গুণ 9/11, 143কে 11 দিয়ে কাটলে হবে 13, 13×9 117। আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা 143 গুণ 2/11, তার মানে 13, 143কে 11 দিয়ে কাটলে 13, 13×2 26। এবার আরও 3 জন ছাত্রী গান করতে এসেছে, তাহলে গান করতে আসা ছাত্রীর সংখ্যা এখন হলো 117 যোগ 3, 120 জন, অতএব অনুপাত হচ্ছে 120:26 মানে 60:13। 3-এতে দিয়েছি দুইটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে সংখ্যা দুটি একটি হবে 5 গুণ 13 65, অপরটি হবে 7 গুণ 13 91, মানে সংখ্যা দুটি হবে 65 আর 91। 4-এতে দিয়েছে 3টি ছাতা বা একটা চেয়ারের দাম 600 টাকা, দুটি ছাতা এবং দুটি চেয়ারের দাম কত? তাহলে ছাতার সংখ্যা টি এবং দাম টাকা লিখবে। 3টি ছাতার দাম 600 টাকা, দুটি ছাতার দাম x টাকা। ছাতার সংখ্যার দাম সরল সম্পর্ক সমানুপাতের আকারে এভাবে সাজিয়ে নেবে। x হচ্ছে চতুর্থ পদ, তাই দ্বিতীয় 2 গুণ তৃতীয় ভাজিতক প্রথম 2 গুণ 600/3, কাটাকুটি করলে হচ্ছে 400। তাহলে দুটি ছাতার মোট দাম 400 টাকা। আবার চেয়ারের সংখ্যার দাম বলে এভাবে সাজিয়ে নেবে। চেয়ারের সংখ্যা দাম ও সরল সম্পর্ক সমানুপাতের আকারে এভাবে সাজাবে, তাই x সমান হবে 2 গুণ 600 মানে 1200 টাকা। তাহলে দুটি চেয়ারের দাম হচ্ছে 1200 টাকা। তাহলে দুটি ছাতার দাম 400 টাকা, দুটি চেয়ারের দাম 1200 টাকা। 5-এ বলেছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, কত টাকা সংসার খরচ করেন?
তাহলে লিখবে মাসিক আয় 24,750, বাড়ি ভাড়া দেন 750 টাকা, তাহলে বাকি টাকা হলো 24,000 টাকা। এই টাকাটা তিনি সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য 3:1 অনুপাতে খরচ করেন। তাহলে আমাদের এখানে শুধু সংসার খরচ চেয়েছে, তাহলে সংসার খরচ করেন হবে 24,000 গুণ 3/4। সংসার খরচের আনুপাতিক ভাগার হবে 3/4। তাই 24,000 গুণ 3/4 কাটাকুটি করলে হবে 24,000কে যদি 4 দিয়ে কাটি, এখানে হবে 6,000। 6,000 গুণ 3 18,000 টাকা সংসার খরচ করেন। 6তে দিয়েছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে 12 জন লোকের চলে 20 দিন, 40 জন লোকের চলবে x দিন। জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় পদ সবসময় একই থাকে। ব্যস্ত হলে যেটা বার করতে হবে সেটা তৃতীয় পদ হয়, আর তার উপরে যেটা থাকে সেটা চতুর্থ। তাই x এইভাবে 20 লিখলে, তাহলে এক্সটা হলো তৃতীয় পদ। তৃতীয় পদ সমান প্রথম গুণ চতুর্থ ভাজিত দ্বিতীয়। তাই 12 গুণ 20/40, তাহলে কাটাকুটি করলে 3, তার মানে এই 20 শূন্য 40 শূন্য কেটে দিলে 12কে 4 দিয়ে কেটে 3, 3 আর 2 গুণ করলে 6 দিন। তাহলে 40 জন লোকে 6 দিন চলবে। 3-এর আয়তে একটা সূচকের সূত্র ব্যবহার করে মান নির্ণয় করতে বলেছে। তো এখানে 16 আর 32 কেটে 2। এবার যেহেতু এখানে ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়, আর এখানে 2-এর মাথায় কিছু নেই মানে 1, 3-এর মাথায় কিছু নেই মানে 1 ধরবে। তাহলে এখানে 2-এর সূচকগুলো বিয়োগ হয়ে হবে 2 স্কোয়ার, আর 3-তে হবে 3⁴। 2 স্কোয়ার মানে 4, আর 3⁴ মানে 81। তাহলে গুণ করে হবে 324। অথবাতে যেটা দিয়েছে 3 × 7² × 11⁻0। 11⁻0 মানে সূচকের অঙ্কে আমাদের আছে a⁻0 মানে 1। এ মানে চলরাশি, যে কোনো সংখ্যা হতে পারে, তাই 11⁻0 মানে 1। এবারে 3 আর 21 কেটে 7, আর 7টার এটা স্কোয়ার ছিল, এটা 7 হবে, এটা ভুল হয়েছে, এটা 7 হবে। তাহলে উত্তরটা হবে শুধু 7। 2-তে দিয়েছে এই সংখ্যামালার সঙ্গে কত যোগ করলে এই সংখ্যামালা পাবো। এটা হচ্ছে বড় মানে এটা একটা সংখ্যার, এটা হলো যোগফল। তাই জন্য এই সংখ্যামালাটাকে আগে লিখবে, তার থেকে এই সংখ্যামালাটা বিয়োগ দেবে। তো নির্ণয় সংখ্যা বলে এইভাবে সাজিয়ে নেবে। এবার প্রথম সংখ্যামালার চিহ্ন কিছু পাল্টাবে না, যেহেতু বিয়োগ আছে, পরের সংখ্যামালার সব চিহ্নগুলো এইভাবে পাল্টে যাবে। তাহলে -14x² থেকে 8x² বিয়োগ দিলে হয় -6x²। 11x থেকে -8x বিয়োগ দিলে হবে +3x, আর -3 + 1 যোগ করে হবে -4। নির্ণয় সংখ্যামালা হবে -6x² + 3x -4। 3-তে দিয়েছে একটা গুণ করতে বলেছে, দুটোতেই দেখো মাইনাস আছে, তো গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এভাবে লেখার পরে তাই এটাকে প্লাস করে দেবে। এবার 18-র 5 আর 25-এর 6কে এইভাবে লিখবে, আর গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, তাই এখানে হবে x³ z³ y। তো এটাকে একটু সাজিয়ে নেওয়া যায় 15x³ y z³ এইভাবেও সাজিয়ে নিতে পারো। তো এখানে কাটাকুটি করব, 25 আর 5 কেটে 5, আর 18কে 6 দিয়ে কাটলে 3, 3 × 5 = 15। 4-তে দিয়েছে একটা সরল করতে বলেছে, তো লিখে এইভাবে এই সংখ্যামালার কোনো চিহ্ন পাল্টাবে না, যেহেতু এখানে মাইনাস আছে, এই বন্ধনীর ভেতরে এরা যখন বাইরে বেরোবে এদের চিহ্নগুলো পাল্টে যাবে। যেমন 3a -3a, b-টা -b, ab-টা +ab হয়ে যাবে। এবার যেগুলো সদৃশ পদ তাদের মধ্যে কাজ করব, যেমন হচ্ছে 6a থেকে 3a মাইনাস করলে 3a, 2b এখানে -b, 3b, -b মানে 1 আছে 3b, আর এখানে -b আছে মানে 1, 4b, তাই -4b হলো। ab একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে গেল, তাই এখানে +2ab চলে এলো, আর এখানে +a আছে, সেটা আবার 3 এর সাথে যোগ হয়ে গেল 4a। তাহলে হচ্ছে 4a - 4b + 2ab। এবার একটু সাজিয়ে নিয়ে এবার 2টা কমন নিলে 2 × 2a + ab - 2b। 4-এর আয়তে আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 আর 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 45 ডিগ্রি কোণ আঁকা মানে কিন্তু তোমাকে 90 ডিগ্রি কোণ এঁকে সেটাকে সমদ্বিখণ্ডিত করলে তবে তুমি 90-এর অর্ধেক হলো 45। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা রেখাংশ এঁকে তার একটা প্রান্তবিন্দুতে একটা প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে, তারপর সেটাকে সমদ্বিখণ্ডিত করবে।
তো এই হলো 90 ডিগ্রি। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করব। এবারে নাম দিয়ে দিলে পি কিউ আর 45 ডিগ্রি। 22.5 মানে এই 45টাকে আবার তোমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সেক্ষেত্রেও তোমাকে 90 আঁকতে হবে, একে 45 করে নিতে হবে, নিয়ে তারপরে তুমি সমদ্বিখণ্ডিত করলে পাবে। তাহলে আবার একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এবার দুটো যেহেতু আলাদা করে বলেছে, আলাদা করে দেখিয়ে দেওয়াই ভালো। আলাদা করে আলাদা আলাদা নাম দিয়ে দেবে। এটা একটু ভুল হয়ে গেছে। তো এইভাবে 90 ডিগ্রি করবে, করে এবার এটাকে সমদ্বিখণ্ডিত করে এই সমদ্বিখণ্ডিত হয়ে গেল। সমদ্বিখণ্ডিত করে এবার যে 45 ডিগ্রি কোণ পাবে সেটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এটা হলো 45 ডিগ্রি কোণ। এবার এই 45 ডিগ্রি কোণের এই মাপটা নিয়ে এবার এটা সমদ্বিখণ্ডিত করে দেবে। এটার নাম দিয়ে দিলে ABC। এটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে 90 আঁকবে, 90কে সমদ্বিখণ্ডিত করলে পাবে 45, তাকে সমদ্বিখণ্ডিত করলে পাবে 22.5। দুইতে বলেছে MN সরলরেখাংশের বহিস্থ বিন্দু P থেকে MN এর উপরে একটা লম্ব অঙ্কন করো। তো এইভাবে একটা সরলরেখাংশ এঁকে তার নাম দিলে MN। এবার বাইরে একটা বিন্দু নিলে P, এটার নাম দিলে M, এটার নাম দিলে N। এবার P বিন্দু থেকে একটা যে কোনো এমনভাবে মাপের আর কি একটা বৃত্তচাপ আঁকবে যেন সেটা MNকে দুটো বিন্দুতে ছেদ করে এইভাবে। এবারে এই মাপটা নেবে, নিয়ে এবার বিপরীত দিকে আর একটা বৃত্তচাপ আঁকবে যারা এরকম একবার। এবার ধর এটার নাম দিয়ে দিলে এটা A, এটা B, মানে P বিন্দুতে কাঁটা বসিয়ে এমন একটা বৃত্তচাপ আঁকবে এমন মাপ নিয়ে যেন MN সরলরেখাংশকে A আর B বিন্দুতে ছেদ করে। এবার A বিন্দু থেকে B বিন্দুর মাপটা নিয়ে A বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে P এর বিপরীত দিকে, আবার B বিন্দুতে কাঁটা বসিয়ে সেই বৃত্তচাপটাকে ছেদ করে দেবে। ছেদ করলে এই যে সরলরেখাটা পাবে সেটা এই ছেদবিন্দুটা পাবে, সরলরেখা না ছেদবিন্দু পাবে, P বিন্দুর সাথে জুড়ে দেবে। এই হয়ে যাবে লম্ব। এখানে দিয়ে দিলে PQ। তাহলে লিখে দেবে PQ লম্ব MN। 3-তে দিয়েছে স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো, সমদ্বিখণ্ডিত করে প্রতিটা কোণের মান উল্লেখ করো। তো 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে প্রতিটা কোণের মান তোমার 45 ডিগ্রি করেই হবে। এই হলো 90 হলো। এবার এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। তাহলে 90 এখানে একটা নাম দিয়ে দেবে PQ আর। এবারে এই মাপটা নেবে, নিয়ে বিপরীত দিকে এটা জুড়ে দেবে। এখানে দিয়ে দিলে S। এখানে লিখে দেবে যে কোণ PQR, কোণ PQS যোগ কোণ SQR সমান 90 ডিগ্রি। অতএব কোণ PQS সমান কোণ SQR সমান 45 ডিগ্রি।
এটা একটু লিখে দেবে, লিখে দিলে আর মানে আর অসুবিধা নেই। 4-তে দিয়েছে স্কেল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলেও তোমাকে কিন্তু 60 ডিগ্রি করতে হবে, কারণ 60 না 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, কারণ 60 যোগ 15 সমান হচ্ছে 75। এই হচ্ছে 60, এই হলো 120, এটা 90 হবে। তো এই যে 60 এবং এই যে 90-এর মাঝের এইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটার মাঝখানে আছে 30 ডিগ্রি কোণ, সমদ্বিখণ্ডিত করলে পাবে 15 ডিগ্রি করে। তো এটা জুড়ে দিলে 60 আর এই 15 জুড়ে দিলে এটা হয়ে যাবে আমাদের 75। এবার যেহেতু শুধু 75 ডিগ্রি কোণ বলেছে, তো এখানে নাম দিয়ে দিলে ABC 75 ডিগ্রি কোণ।